নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। 916 জন কনস্টেবল এবং 218 জন এসআই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। মঙ্গলবার পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর অরুন্ধতী নগরে আয়োজিত হলো কর্মসূচি। এতে যোগদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে 916 জন পুলিশ কনস্টেবল এবং 218 জন পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে পুলিশকে স্মার্ট এবং নাগরিক বান্ধব হবার ওপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নরেন্দ্র মোদীজি রাজ্যের আইন ও শাসন ব্যবস্থা রক্ষায় আরক্ষী বাহিনীর যে আরও বেশি মডার্নাইজেশন করার যে পুলিশিং, যে স্মার্ট পুলিশিং উনি দেখার স্বপ্ন দেখেন এবং সেটা করার জন্য আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এবং একটা রোড ম্যাপও উনি আমাদের সামনে রেখেছেন। নাগরিক বান্ধব, আমরা যাতে পুলিশ বাহিনী যাতে নাগরিক বান্ধব হয় সেই বিষয়েও আমরা আমাদের তরফ থেকে তাদেরকে আমরা বলেছি। এবং এখানে একটা সুন্দর একটা শব্দ আমি সমস্ত থানাতে আমি বলেছি, এই কথাটা আপনারা লিখে রাখবেন যে স্মার্টের অর্থ হচ্ছে এস ফর স্ট্রিক্ট, সেন্সিটিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক, এম ফর মডার্ন, মোবাইল অ্যান্ড মেটিকুলাস, অ্যান্ড এ ফর অ্যালার্ট, অ্যাকাউন্টেবল অ্যান্ড অ্যাডাপ্টেবল, অ্যান্ড আর ফর রিলায়েবল, রেসপন্সিভ অ্যান্ড রেজিলিয়েন্ট, টি ফর টেক্স সেভি অর্থাৎ মডার্নাইজেশন টেকনোলজি ব্যবহার করে, এবং টি ফর ট্রেন অ্যান্ড ট্রান্সপারেন্ট। এই যে স্মার্ট, যদি আপনারা এই শব্দটা আপনারা জানেন এবং এটার প্রতিটা যে আমি মিনিংগুলো আমি বললাম মনে রাখার জন্য, সেগুলো যদি আপনারা করেন তাহলে প্রকৃতভাবে আপনারা সমস্ত মানুষের নাগরিক বান্ধব হবেন। আপনারা ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে অলরেডি 953 জনকে গত মে মাসে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কনস্টেবল পদ প্রার্থীর মধ্যে 318 জন মহিলা এবং 635 জন পুরুষ হয়েছে। রাজ্যের আইন ব্যবস্থার উন্নয়নে আরও রাজ্যের সামগ্রিক অপরাধ গত 2 দশকে সর্বনিম্ন 8.6% হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণে, আইন শৃঙ্খলা রক্ষায় আপনারা সবাই নিরন্তর কাজ করছেন। সামগ্রিক যদি অপরাধের কথা আমরা বলি, গত 2 দশকের মধ্যে আজকে যেটা আমি বললাম সর্বনিম্ন 2024 সালের তুলনায় 2025 সালে অপরাধের হার 8.30% হ্রাস পেয়েছে। 2024 সালে মামলার সংখ্যা ছিল 4033টি, যেখানে 2025 সালে মামলার সংখ্যা কমে গিয়ে 3698টি হয়েছে। সম্পত্তি বিষয়ক অপরাধের ক্ষেত্রে ত্রিপুরার 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 16% হ্রাস করেছে। এনসিআরবি যে তথ্য, সেই তথ্য অনুসারে অপরাধের ক্ষেত্রে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 63.1, সেখানে রাজ্যের গড় মামলা মাত্র 10.9%। ক্রাইম এগেনস্ট বডি, সেখানে 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে ত্রিপুরা 8ম স্থানে রয়েছে। এই অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 85.2, সেখানে রাজ্যের গড় মামলা 48.4। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 14.55% হ্রাস পেয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় যে মহিলাদের যখনই কোনো জায়গায় মহিলাদের আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা, সেটার উপর ভিত্তি করে বোঝা যায় এই রাজ্যের আইন শৃঙ্খলা কীরকম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখন সর্বনিম্ন 11তম স্থানে। এই অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 66.2, সেখানে রাজ্যের গড় 38.7।
অপরাধ এবং অপরাধীদের জন্য নতুন প্রযুক্তি এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাদক বাজেয়াপ্ত এবং ধ্বংসের ক্ষেত্রে 94.71% বৃদ্ধি হয়েছে। এছাড়া আগরতলা পুর নিগম এবং আগরতলা পুর নিগমের বাইরে পুলিশের রেসপন্স টাইম যথাক্রমে 75% এবং 50% হ্রাস পেয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাদক বাজেয়াপ্ত এবং আন্তঃসীমান্ত অনুপ্রবেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে স্পেশাল টাস্ক ফোর্স বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশি সেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য এদিন নির্বাচিত পুলিশ কর্মীদের পদক দিয়ে সম্মাননাও জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কুইক রেসপন্স করার জন্য আধুনিক গুণমান সম্পন্ন যানবাহন প্রয়োজন। এক্ষেত্রে মঙ্গলবারই রাজ্যের বিভিন্ন থানা এলাকার জন্য দেওয়া হয়েছে মোট 80টি গাড়ি। শুধু তাই নয়, অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য উন্নত মানের 122টি দ্বিচক্রযানও দেওয়া হয়েছে পুলিশকে। মঙ্গলবার পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি সাইবার ক্রাইম এবং ডিজিটাল অ্যারেস্ট কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বলবো, কাজের কাজ কিছু হবে না। আজকেও আপনারা দেখেছেন যে প্রায় 20টার উপরে আমরা এখানে গাড়ি সমস্ত, যাতে পুলিশ স্টেশনগুলোতে গাড়ি দেওয়া যায় এবং গাড়ির মধ্যে নামও লেখা আছে কোন পুলিশ স্টেশনে কোন গাড়িটা যাবে। প্রায় 80-র উপরে আরো আজকে এখানে আমরা ফ্ল্যাগ অফ করেছি, কিন্তু আরো গাড়ি এর মধ্যেই সব জায়গায় পাঠানো হবে। এবং এখানে বাইকও আজকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টের জন্য তাদের বাইকের খুব দরকার। তো আজকে আমরা সেখানেও প্রায় অ্যাবাউট 100-এর উপরে, প্রায় 120টা না 22টার মতো প্রায় আমরা এখানে বাইক আজকে এখানে ফ্ল্যাগ অফ করেছি। তো এতে করে আমি যে কথাটা বললাম যে তাদের পুলিশ, কারণ একটা ফোন করলো কোনো নাগরিক কোনো একটা খবর পেয়ে, কোনো একটা ক্রাইমের বিষয়ে হোক আর যে কোনো কারণেই হোক, সেখানে পুলিশ যাওয়ার জন্য তার তো যানবাহন লাগবে। সেই যানবাহন আজকে আপনারা দেখলেন, আমরা একদম মডার্ন যে যানবাহন দরকার যত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমরা করছি। আজকে ডিজিটাল যে অ্যারেস্ট মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, সেই ব্যবস্থার জন্য আমরা যে সাইবার ক্রাইম সেটা যাতে কম হয় তার জন্য আমরা সেটাকে শক্তিশালী করার জন্য, তাকে স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু আমরা আমার ভাষণেও আজকে আমি বলেছি, সেই কাজও চলছে এখানে। এবং অনেক জায়গায় তাদের অ্যাকাউন্ট সিজ করার পরেও যেহেতু তার লিগ্যাল কিছু সমস্যা থাকে, লিগ্যাল পারমিশন লাগে, সেখানে একটু সময় লাগে, কিন্তু আলটিমেটলি সে টাকা পয়সা সে আবার ফেরত নিয়ে। বুধবার থেকে শুরু হলো টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নজরদারি ও প্রশাসনিক প্রস্তুতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিবিএসসি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে বিভিন্ন কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল স্বাভাবিক উত্তেজনা ও প্রত্যাশার আবহ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 26,411 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থীও রয়েছেন, যা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। মাদ্রাসা ফাজিল স্তরের পরীক্ষার্থীর সংখ্যা 85 জন। সমগ্র রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মোট 62টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী। 2026 সালের আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের। আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য সারা ত্রিপুরায় মোট পরীক্ষা সেন্টার আছে 62টা, আর ভেন্যু আছে 99টা। আর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষা দেবে 26,502 জন। তার মধ্যে ছেলেদের সংখ্যা 12,357 আর মেয়েদের সংখ্যা 14,145। উচ্চ মাধ্যমিকের সমতুল্য মাদ্রাসা ফাজিল
সেই মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থী আছে 85 জন, তার মধ্যে ছেলের সংখ্যা 58, মেয়েদের সংখ্যা 27। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা খানিকটা বেশি। পরীক্ষার্থীদেরকে সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন পর্ষদ সভাপতি। এই চারিদিক থেকে, যেটা আমি বর্তমানে একটা পরীক্ষা সেন্টারে এসেছি দেখতে, সবার কাছ থেকে খোঁজ খবর, আমাদের মানে সামগ্রিক স্টেটের খবর, পরীক্ষা খুব সুন্দর ভালোভাবে শুরু হয়ে গেছে। আর ছেলে মেয়েদের যারা পরীক্ষার্থী জিজ্ঞেস করলাম, ওরা ভীষণ খুশি, পরীক্ষার প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে। আপনাদের যারা আছেন প্রত্যেকে পরীক্ষার ব্যাপারে, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, অত্যন্ত যত্ন সহকারে ছেলেমেয়েরা যেন পরীক্ষা দিতে পারে চেষ্টা করে দেখবেন। আর অভিভাবক অভিভাবিকা, আপনারা চারিদিক থেকে আপনাদের ছেলে মেয়েদের সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। বোর্ড পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, ভ্রাম্যমাণ নজরদারি দল এবং বিশেষ তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। উল্লেখ করা যেতে পারে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গুরুগ্রামে ত্রিপুরার ছাত্রীর উপর নৃশংস নির্যাতনের ঘটনায় সরব হল ত্রিপুরা সরকার। নিজে উদ্যোগ নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভুক্তভোগীর ন্যায় বিচার, সর্বোত্তম চিকিৎসা এবং পরিবারের পাশে থাকার আশ্বাসে প্রশাসনিক তৎপরতা জোরদার হয়েছে দুই রাজ্যেই। হরিয়ানার গুরগাঁওয়ে বিটেক পাঠরত ত্রিপুরা ছাত্রীর উপর উপর্যুপরি ধর্ষণ এবং নৃশংস নির্যাতনের ঘটনায় তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। ঘটনার পরপরই সক্রিয় ভূমিকা গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিরও সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা এবং ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জবাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে ভুক্তভোগী ছাত্রীর মায়ের সঙ্গেও কথা বলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দিল্লি ত্রিপুরা ভবনের প্রধান আবাসিক কমিশনারকে ভুক্তভোগী পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ও মানসিক সহায়তা প্রদানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কার্যালয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে 19 ফেব্রুয়ারি রাত 8:35 গুরগাঁওয়ের বাদশাহপুর থানায় শিবম নামে এক যুবকের বিরুদ্ধে এই বিষয়ে দায়ের করা হয়েছে এফআইআর। ভারতীয় ন্যায় সংহিতার 115, 118(1), 118(2), 127(2), 69 এবং 351(2) ধারায় রুজু হয়েছে মামলা। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু। ত্রিপুরা বিধানসভার 2 সদস্য রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মা সম্পর্কিত একাধিক গুরুতর অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করেছেন ত্রিপুরার বিশিষ্ট সম্পাদক ও বরিষ্ঠ সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। লোকভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং আইনসভার মর্যাদা রক্ষায় অবিলম্বে এই দুই অভিযুক্তের বিরুদ্ধে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শুরুর দাবি জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক এবং সম্পাদকরা। বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লোর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার বিশিষ্ট গণমাধ্যমের সম্পাদক ও বরিষ্ঠ সাংবাদিকদের এক প্রতিনিধি দল। ত্রিপুরা বিধানসভার 2 সদস্য রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা সম্পর্কিত একাধিক গুরুতর অভিযোগের বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেন সম্পাদক এবং সাংবাদিকরা। এদিন রাজ্যপালের হাতে একটি বিস্তারিত ডেপুটেশনও তুলে দেন তাঁরা। বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মার সাম্প্রতিক কর্মকাণ্ড গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, গণমাধ্যমের উপর চাপ ও ভীতির পরিবেশ সৃষ্টি করছে, যা সরকার ও সংবাদ মাধ্যম উভয়ের ক্ষেত্রেই অশনি সংকেত রাজ্যপালকে জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকরা। এই পরিস্থিতি অব্যাহত থাকলে
আইনসভা ও গণতান্ত্রিক কাঠামোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে রাজ্যপালকে জানিয়েছেন প্রতিনিধি দল। গত 14 ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রিপুরা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পরিচিত রামপ্রসাদ পালের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা সংগঠিত হয় সুপরিচিত বাংলা দৈনিক আজকের ফরিয়াদের সম্পাদক এবং ত্রিভাষিক সংবাদ চ্যানেল নিউজ নাওয়ের এডিটর ইন চিফ শানিত দেবরায়ের বাসভবনের বাইরে। সমাবেশে শানিত দেবরায়ের বিরুদ্ধে আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, এমনকি তার একটি ছবিতে রেড ক্রস চিহ্ন প্রদর্শন করা হয়, যা শানিত দেবরায়ের জীবনের প্রতি হুমকি ও ভীতির পরিবেশ তৈরির প্রতীক বলে রাজ্যপালকে জানিয়েছেন সাংবাদিক এবং সম্পাদকরা। কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা উদাহরণ ছাড়াই শানিত দেবরায়ের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে এমন মন্তব্য করা হয়, শানিত দেবরায়কে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি তাকে তার পালা আসার অপেক্ষায় শাস্তি দেব। বিধায়ক রামপ্রসাদ পালের এই ধরনের মন্তব্য শুধু ব্যক্তিগত হুমকি নয়, বরং গণমাধ্যমকে ভীত করার প্রচেষ্টা বলে রাজ্যপালকে এদিন জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকরা। আপনারা জানেন যে আমরা দুজন বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মার ইস্যুতে আমরা কিছুদিন আগে সবচেয়ে বড় একটা আমরা পথসভা করেছি, ধর্ণা করেছি। তার এই আন্দোলনের অঙ্গ হিসাবে আমরা পরবর্তী সময়ে ওই দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। আজকে আমরা মহামান্য রাজ্যপালের সাথে আমরা দেখা করেছি। আমাদের যে দাবি, যে দুজন দাবি, যে দুই বিধায়কের বিরুদ্ধে কি অভিযোগ এবং কি ব্যবস্থা গ্রহণের বিস্তারিত গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে, এবং যে কিছুদিন ধরে যে দুজন বিধায়ক যা কিছু করে চলছে সবাই রাজ্যবাসী দেখছেন, এবং এটা নতুন করে আর বলার কিছু নেই। এটা বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে এগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে, এবং রাজ্যবাসীও জানে, আমরাও শহরবাসীকে জানিয়েছি। তো এই আন্দোলনের ধাপ হিসাবে আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে আমরা দেখা করেছি। রাজ্যপালের কাছে মহামান্য রাজ্যপাল বলেছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি উনি ইঙ্গিত দিয়েছেন, এবং পরবর্তী সময় আমরা অপেক্ষা করব। আমরা পরবর্তী স্টেপ, আরেকটা আন্দোলনের আমাদের পরবর্তী স্টেপ কী হবে, এটা আমরা বসে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবো। এটা আপনারা ধরে নিতে পারেন, এটা আমাদের আন্দোলনের, বৃহত্তর আন্দোলনের একটা তৃতীয় পর্যায়। অন্যদিকে গত 6 মাস ধরে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সম্পাদক প্রণব সরকারের প্রতি সোশ্যাল মিডিয়ায় বিধায়ক রঞ্জিত দেববর্মা ধারাবাহিক হয়রানি ও হুমকির বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজ্যপালের কাছে। বাংলাদেশে তার উত্থান সম্পর্কিত একটি প্রতিবেদনের জেরেই ক্রমাগত চলছে এই ধরনের হুমকি। সংশ্লিষ্ট প্রতিবেদনের জবাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আইনি পদক্ষেপের পরিবর্তে বিধায়ক রঞ্জিত দেববর্মার গালিগালাজ ও সহিংস ইঙ্গিতপূর্ণ বার্তার বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজ্যপালের কাছে। বিধায়ক রঞ্জিত দেববর্মার অতীত রাজনৈতিক ও সাংগঠনিক সংশ্লিষ্টতা নিয়ে গুরুতর মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে গণহত্যা, বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের হত্যাকাণ্ড, একাধিক দেশের পাসপোর্ট এবং ভারত বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রসঙ্গ। তবুও একজন বিধায়কের ভূমিকা গ্রহণের পরেও রঞ্জিত দেববর্মার সাম্প্রদায়িক শত্রুতা, উস্কানিমূলক মন্তব্য এবং আপত্তিজনক আচরণের প্রতি তার পূর্ববর্তী প্রবণতা ত্যাগ করেননি বলে এদিন রাজ্যপালকে জানিয়েছেন সাংবাদিক সম্পাদকরা। মহামান্য রাজ্যপালকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, যে একটা সভ্য সমাজে যখন সাংবাদিকরা বিপন্ন বোধ করে, ইনসিকিউরিটি ফিল করে, তখন সেই সমাজের গণতন্ত্র বিপন্ন হয়। এই বিষয়টা রাজ্যপাল মহোদয়কে আমরা বোঝানোর চেষ্টা করেছি। উনি বিষয়টা রিয়েলাইজ করেছেন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে উনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এই ঘটনাবলীর প্রেক্ষিতে রাজ্যপালের কাছে উভয় বিধায়কের ভূমিকা ও আচরণ নিয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শুরুর দাবি জানিয়েছেন সাংবাদিক ও সম্পাদকরা। আইনসভার মর্যাদা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির অখণ্ডতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার্থে এ ধরনের তদন্ত অত্যন্ত জরুরি বলেও রাজ্যপালকে দেওয়া ডেপুটেশনে উল্লেখ করেছেন সাংবাদিক এবং সম্পাদকরা। রাজ্যপাল বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও এদিন প্রত্যাশা ব্যক্ত করেছেন সাংবাদিক এবং সম্পাদকদের এই প্রতিনিধি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় বাংলাদেশের দুষ্কৃতিকারীদের নাশকতার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতে। গভীর রাতে বাংলাদেশি দুর্বৃত্তদের নাশকতায় পুড়ল 100 কানি রাবার বাগান। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। আন্তর্জাতিক সীমান্তকে কেন্দ্র করে আবারও নাশকতার অভিযোগ উঠল বাংলাদেশের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। কৈলাসহর মহকুমার মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গভীর রাতে বিস্তীর্ণ রাবার বাগানে অগ্নিসংযোগের ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়েছে উত্তেজনা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একেবারে সংলগ্ন এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত বাগানটি। বাংলাদেশের দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিলে তা ছড়িয়ে পড়ে প্রায় 100 কানি জমি জুড়ে থাকা রাবার বাগানে। গতকালকে রাত্রেবেলা আমরা খবর পাই যে আমাদের বাগানে এখানে আমাদের রাবার বাগানে বর্ডার সংলগ্ন এলাকা মূর্তিচড়ার, তো আমাদের এই রাবার বাগানে রাত্রেবেলা খবর পাই যে এখানে আগুন মানে কেউ দিয়েছে বা আগুন জ্বলছে। আমরা খবর পাওয়ার পরে যখন এখানে আসি দেখি যে আমাদের প্রায় অর্ধেকের বেশি বাগানেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তখন আমরা সবাই ফায়ার সার্ভিসে কল করি, ফায়ার সার্ভিসও এখানে আসে এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি। গ্রামবাসী সবাই ছিল যারা আমাদের রাবার বাগানে কর্মরত আছেন, ওনারাও সহযোগিতার সাথে আমরা আগুন কিছুটা রাত্রিবেলাতে আমরা নিভানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন এখনও সকালবেলা, এখন দুপুর হয়ে যাচ্ছে, তারপরে দেখছেন যে এখানে আগুন রয়েছে। তো এরকম বাগানের আমাদের চতুর্দিকে আগুন ছড়িয়ে গেছিলো। তো এই জায়গায় আমরা দেখছেন যে একদম পুরো চতুর্দিকেই পুরো যতটা আমাদের রাবারের গাছের গুঁড়া রয়েছে, রাবারের কষ তোলার জন্য যে বাটি থাকে, আপনারা দেখছেন যে বাটি এরকম বাটি অনেক জায়গাতেই জ্বলে গেছে। গাছেরও অনেক ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন যে এখানে গাছগুলো এখনো দেখুন অনেক চতুর্দিকেই ধোঁয়া। বাগানের প্রায় অর্ধেকের বেশি জায়গাতেই ঘটনা। কতটুকু জায়গাতে এই রাবার বাগান? আমাদের রাবার বাগান এখানে প্রায় আমাদের 10,000 গাছ প্লান্টেশন। কত একর হবে বা কতখানি জায়গা হবে? আমাদের এখানে প্রায় 100 কানের মতো। সীমান্তবর্তী ঘন জঙ্গল পরিষ্কার করে নিজেদের অবৈধ কার্যকলাপ সহজতর করার উদ্দেশ্যে এই নাশকতা চালানো হয়েছে বলে জানিয়েছেন বাগানের মালিক। ভারত বাংলাদেশের সীমান্ত একদম আপনারা দেখছেন একদম বর্ডার সংলগ্ন এলাকা। এই তো তার বেড়া রয়েছে এখানে, বাংলাদেশ সীমান্ত। এটা ওই দিকটা বাংলাদেশের কোন এলাকা? ওই দিকটা বাংলাদেশের চাতলাপুর চা বাগান ধরা হয়। তো কি মনে করেন কারা লাগাতে পারে এই আগুনটা? আমাদের তো যেটা মনে হচ্ছে যে এখানে যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, এখানে তো সাধারণ গ্রামবাসী বা অন্যান্য মানুষের চলাচল নেই। তো স্বাভাবিকভাবে দুষ্কৃতিকারী বাংলাদেশের কিছু মানুষ রয়েছে। আমরা বরাবরই দেখে থাকি, এর আগেও আমাদের এরকম 1-2 বার ঘটনা ঘটেছিল। আমাদের সন্দেহ যে এখানকার যারা বাংলাদেশের কিছু মানুষ এখানে গরু চুর বা অন্যান্য চুরি করার সংক্রান্ত যখন আসে, কিছু পায় না, তখন এই বাগানে আগুন দিয়ে চলে যায়। কারণ এখানে নতুন যখন ঘাস উঠবে তখন গরু ছাগল আসবে, সেগুলো নিয়ে যেতে তাদের সুবিধা হয়। তো এই বাগানের পাশেই তো বিএসএফ ক্যাম্প রয়েছে। আমাদের বাগানের পাশেই বিএসএফ ক্যাম্প রয়েছে। তো বিএসএফ কি বললেন? বিএসএফ তো বললেন যে ওনারাও আগুন ক্যাম্পে যখন ডিউটির যারা কর্মরত ছিলেন বর্ডার এলাকাতে সেন্ট্রি, তখন ওরা দেখার পরে আমাদেরকে জানিয়েছে। আপনি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করবেন? বা করেননি, আমরা আজকে একটা এন্ট্রি করব আমরা থানায়। বাগানটিতে প্রায় 10,000 রাবার ছিল। গভীর রাতে আগুন লাগার পর তা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দমকল কর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও বাগানের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায় বুধবার দুপুর পর্যন্ত। ক্ষতিগ্রস্ত বাগানটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানে সীমান্তরক্ষী বাহিনী ছাড়া সাধারণ মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে। এই প্রেক্ষিতে ঘটনাটি সীমান্ত পারের দুষ্কৃতিকারীদের নাশকতা ছাড়া অন্য কিছু হতে পারে না বলে অভিযোগ তুলেছেন বাগান মালিক। ঘটনার জেরে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে সীমান্তবর্তী এলাকায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গ্রীষ্মের শুষ্ক মরশুমে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যাওয়ায় বন সংরক্ষণ ও আগুন প্রতিরোধে জোরদার করা হয়েছে সচেতনতা শিবির। মানব সৃষ্ট অসচেতনতা রুখে দিয়ে জীববৈচিত্র্য রক্ষাই হলো এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গ্রীষ্মের তীব্র শুষ্ক আবহাওয়ায় অগ্নিপ্রবণ হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন বনাঞ্চল। এই প্রেক্ষাপটে বন সংরক্ষণ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণ শিবির। বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মকালে আর্দ্রতার মাত্রা কমে যাওয়া, শুকনো পাতা ও ঝোপঝাড়ের স্তূপ জমে থাকা এবং উচ্চ তাপমাত্রা, এই তিনটি উপাদান বন অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ।
এর সঙ্গে যুক্ত হয় মানব সৃষ্ট অসাবধানতা। জ্বলন্ত বিড়ি সিগারেট ফেলে দেওয়া, বনাঞ্চলের পাশে রান্নার আগুন জ্বালানো বা ইচ্ছাকৃতভাবে শুকনো পাতা পোড়ানো, এসব থেকেই বহু সূত্রপাত ঘটে অগ্নিকাণ্ডের। পরিসংখ্যানগতভাবে দেখা যায় অধিকাংশ বন অগ্নিকাণ্ডই প্রাকৃতিক নয়, বরং মানুষের অসচেতনতার ফলে প্রশাসনের সচেতনতা অভিযানে মূলত জোর দেওয়া হচ্ছে আচরণগত পরিবর্তনের ওপরেই। আগুন লাগার সম্ভাব্য কারণ, প্রাথমিক সতর্কতা ব্যবস্থা, আগুন ছড়িয়ে পড়ার গতিবিধি এবং দ্রুত নিয়ন্ত্রণের কৌশল নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় আয়োজিত শিবিরগুলিতে। স্থানীয় বাসিন্দা, বনপ্রান্তিক গ্রামবাসী এবং স্বেচ্ছাসেবীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে এই কর্মসূচিতে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রাথমিক পর্যায়ে আগুন শনাক্তকরণ এবং তাৎক্ষণিক পদক্ষেপেই বড় ধরনের বিপর্যয় ঠেকাতে সবচেয়ে বেশি কার্যকর। কারণ বনে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গোল্ডেন আওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শুরুর 1 ঘন্টায় সঠিক ব্যবস্থা না নিলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকায়। আজকে ফায়ার ডিপার্টমেন্ট থেকেও ছিল, সাথে আমাদের ব্লক থেকেও ব্লক চেয়ারম্যান সাহেব এবং বিএসসি চেয়ারম্যান সাহেবও ছিল। আমাদের এই আজকে সচেতনমূলক অনুষ্ঠানটার মেন উদ্দেশ্য এটাই, যাতে এই যে শুকনার যে সময়টা, এটাতে যাতে আগুন যদি লাগে, যাতে মানুষের মধ্যে যে সেই সচেতনতা থাকে যে সঠিক সময়ে খবর দেওয়া এবং সঠিক তৎপরতার সাথে সেই আগুনকে নিবানোর প্রচেষ্টা, সেটা যাতে আমাদের মধ্যে কোনো খামতি না থাকে এবং সবাই যাতে না ঘাবড়ায়, যে আর আগুনটা যাতে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ করা, যেটার একটু প্রচেষ্টা এবং প্রণালী সেই আমাদের সবার মধ্যে একটু তৈরি করা, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আজকের অনুষ্ঠান। একটি বন অগ্নিকাণ্ড শুধু গাছপালা ধ্বংস করে না, সম্পূর্ণ বাস্তুতন্ত্রকে বিপর্যস্ত করে দেয় বন আগুন। পাখি, ছোট স্তন্যপায়ী প্রাণী, কীট পতঙ্গ সবাই ক্ষতিগ্রস্ত হয় এতে। মাটির উর্বরতা কমে যায়, কার্বন নিঃসরণ বেড়ে যায় এবং আরো তীব্র হয় দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের প্রভাব। পাশাপাশি হুমকির মুখে পড়ে বন নির্ভর জনগোষ্ঠীর জীবিকাও। সচেতনতা শিবির আয়োজন একটি ইতিবাচক পদক্ষেপ হলেও বাস্তব চ্যালেঞ্জ রয়েছে নজরদারি ও অবকাঠামোগত ঘাটতিতে। অনেক বনাঞ্চলে পর্যাপ্ত ফায়ার লাইন, নজরদারি টাওয়ার বা দ্রুত সাড়া দেওয়ার সরঞ্জাম নেই। ফলে কেবল সচেতনতা নয়, পাশাপাশি জরুরি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিও। প্রশাসনের উদ্যোগ তখনই সফল হবে যখন এতে সক্রিয়ভাবে অংশ নেবে সাধারণ মানুষ এবং দৈনন্দিন আচরণে অবলম্বন করবে সতর্কতা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।